সেই সময়টা আসলে খুব ক্রুশাল একটা টাইম ছিল। আমার 2 পকেট ভর্তি পেন ড্রাইভ, আব্দুল কাদেরের বক্তব্য একটা মিডিয়াতে দিয়ে বের হয়েছে ওই মিডিয়ার অফিস থেকে। তখন পুলিশ ধাওয়া করছে আমাদেরকে। কখন এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে বা প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়লেন? মহানগরীতে আমি যখন সেক্রেটারি গত বছরের জুলাইতে, তখন জুলাই বিপ্লব হয় এবং সেই জুলাই বিপ্লবে ঢাকা মহানগর উত্তর একটা হিউজ কন্ট্রিবিউশন রাখেন। সেখানে 18 জুলাই আমাদের একটা থানার 1 শতাধিক ভাইয়েরা গুলিবিদ্ধ হন, আহত হন। মানে আফসোস হয় বা কোনো শূন্যতা মনে হয় যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে 9 দফা পৌঁছে দিলাম, কিন্তু আপনাকে তো সেই অর্থে রাষ্ট্র কিংবা কেউ আসলে স্বীকৃতি দিল না। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় 17 জুলাই রাতে। তো সেই রাতটা ছিল আমাদের জন্য আসলে অন্যরকম একটা রাত, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হলগুলো বন্ধ, কোনো শিক্ষার্থী ঢাকায় নাই, আন্দোলন আদৌ সফল হবে কিনা, চালাই নিতে পারবো কিনা। এবং ওদের হাজার হাজার বাহিনীর মোকাবেলা করলেন জাস্ট কয়েকজনই, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, তাদের মাধ্যমে আন্দোলনটা চালাই নেওয়া হয় এই সময়টায়। 10 বছর বয়সে আপনি হিফজ শেষ করে ফেলছেন? হ্যাঁ, খুব ছোটবেলায় ভর্তি হয়েছিলাম, তো 8 বছর বয়সে ভর্তি হয়ে 10 বছরে শেষ করি। একদম সাংগঠনিকভাবে শিবিরের সাথে যুক্ত হওয়া 2012 সালে। আমার ওটা আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ওটা একটা উপশাখা। আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাই তখন ওই মাদ্রাসা থেকে সরাসরি ইউনিভার্সিটিতে আসি। কিন্তু আপনাকে ডাকসুর কোনো প্যানেলেই দেখা যায়নি কেন, আসলে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জুলাই যোদ্ধা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জনাব রেজাউল করিম শাকিল। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শাকিলকে স্বাগত জানাচ্ছি। শাকিল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি গত জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশ কয়েকটি পরিচয় জায়গা থেকে আপনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং সাদিক কায়েমের সাথে ভূমিকা রাখবার ফলে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আপনি কন্ট্রিবিউশন রেখেছেন, ফলে আপনার একটি ব্যাপক জনপ্রিয়তা যেমন তৈরি হয়েছে, একই সাথে আপনাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সিও আছে। আমরা আজকে জানার চেষ্টা করব আপনার জীবনের গল্প এবং জুলাই নিয়ে আপনি যে ভূমিকা রেখেছেন, আপনার যে জুলাই ভাবনা ছিল, আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চান, কিভাবে গড়তে চান, আনুষঙ্গিক গল্পগুলো শুনবো। প্রথমে জানতে চাই আপনার জন্ম কোথায়? আমার জন্ম চাঁদপুরে, চাঁদপুরের কচুয়া উপজেলায় আমার বাড়ি, সেখানে আমার জন্ম। আচ্ছা, এরপরে আপনি ছোটবেলায় চাঁদপুরে বড় হয়েছেন? হ্যাঁ, ছোটবেলায় চাঁদপুর গ্রামেই বড় হয়েছি। কচুয়ায় আমার দাদার বাড়ি যেখানে, সেখানেই ছোটবেলায় হিফজ মাদ্রাসায় পড়ি। আচ্ছা, সেখান থেকে হাফেজি শেষ করি। আমার পুরো 30 পারা হাফেজ হয়েছেন? জি মাশাআল্লাহ। আমার বয়স যখন 10 তখন হিফজ শেষ করি। 10 বছর বয়সে আপনি হিফজ শেষ করে ফেলছেন? হ্যাঁ, খুব ছোটবেলায় ভর্তি হয়েছিলাম, তো 8 বছর বয়সে ভর্তি হয়ে 10 বছরে শেষ করি। আচ্ছা, তারপর আলিয়া মাদ্রাসায় ভর্তি হই, সেখান থেকে দাখিল আলিম শেষ করে ইউনিভার্সিটিতে আসি। তো আমার একদম আলিম পর্যন্ত পুরোটাই গ্রামে কাটে। আচ্ছা, আমার যে গ্রাম আশরাফপুর গ্রাম, সেখানেই কচুয়ার। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি চলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ। আচ্ছা, আপনার দাখিল আলিমের কি রেজাল্ট ছিল? দুটোতেই প্লাস ছিল। ওকে। আচ্ছা, আপনি কি তারাবির নামাজ পড়ান নাকি? হাফেজরা তো তারাবির নামাজ পড়ায়। জি, আমি তারাবির নামাজ পড়াই। ওকে, বেশ মোটামুটি 8-10 বছর ধরে রেগুলারই পড়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ভর্তি হয়েছেন? বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এই ডিপার্টমেন্টে 17-18 সেশনের শিক্ষার্থী ছিলাম। অনার্স মাস্টার্স দুইটাই শেষ হয়েছে। আচ্ছা, রিসেন্টলি মাস্টার্স শেষ হলো কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা। এখন কি ছাত্রত্ব আছে আপনার? ছাত্রত্ব আছে বলতে নতুন করে আবারও এমফিল ভর্তি হয়েছি। আচ্ছা, ইচ্ছা আছে এটা শেষ করার, তারপর আরও পড়াশোনা করার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এমনিতে শিবির নেতৃবৃন্দ যারা, তারা তো দীর্ঘদিন পড়াশোনা করে ছাত্রত্ব বজায় রাখে। তারা সবাই কি আসলে এই এমফিল করে বা পিএইচডি করে কি তাদের ছাত্রত্ব বজায় রাখে? না, সবাই এমফিল করে না। কেউ কেউ সেকেন্ড মাস্টার্স, থার্ড মাস্টার্স করেন, আচ্ছা, এমবিএ করেন। কেউ কেউ আবার অন্য ডিপার্টমেন্টে ভর্তি হন, কেউ পাবলিক থেকে অনার্স শেষ করে প্রাইভেটে ভর্তি হন। আচ্ছা, এভাবে যার যেটাতে ইন্টারেস্ট তারা সেভাবে পড়াশোনাটা অব্যাহত রাখেন। মানে এখানে কি এই পলিসিটা নাই? যেমন আমরা দেখি যে অনেকে আদুফাই হয়ে, যেমন আমরা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাদ্দামকে দেখেছিলাম যে দীর্ঘদিন তিনি পড়াশোনা করছেন একই জায়গায়। আবার আমরা যদি এখন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে দেখি, তার সম্পর্কে জানি যে প্রায় 10 বছর যাবত তিনি একই জায়গায় অনার্স মাস্টার্স করছেন।
এমন কি কোনো হিস্ট্রি ছাত্র শিবিরের নেতাকর্মীদের নজির নাই? এটা আসলে আমাদের প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে আমাদের আমি যখন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম, তখন আমার টার্গেট ছিল যত দ্রুত সম্ভব অনার্স মাস্টার্স শেষ করে কর্মজীবনে ঢোকা। আচ্ছা। আর দীর্ঘদিন শিবির করব, রাজনীতি করব, সেজন্য একাডেমিক লাইফকে দীর্ঘায়িত করা, আচ্ছা। এটা শিবির মধ্যে এটার কোনো কালচার নাই। ওকে। তো পরবর্তী যেটা হয়, আমার মাস্টার্স শেষ হওয়ার পর আমাকে মহানগর সেক্রেটারি বানানো হয়। তো তখন যেহেতু সংগঠনে আরও কিছুদিন থাকতেই হবে, সেজন্য সুযোগটা আসে যে অন্য আরও একটা কোর্সে ভর্তি হওয়ার। আচ্ছা। সো সেই জায়গা থেকে আমি এমফিলে ভর্তি হই। এটা খুবই রেয়ার যে অল্প কয়েকজন দায়িত্বশীলকেই শুধুমাত্র তাদের অন্যান্য কিছুতে ভর্তি হইতে হয়। গণহারে সবাই মিলে একাডেমিক লাইফ 4 বছর, অনার্সকে 8 বছরে নিয়ে যাওয়া, 10 বছরে নিয়ে যাওয়া, এটা শিবির এই প্র্যাকটিসের মধ্যে নাই। বরং যারা শিবির করে তাদের বেশিরভাগই অনার্স লাইফ পর্যন্ত শিবির করে। অনার্স মাস্টার শেষ হলে তারা দ্রুতই কর্মজীবনে ঢুকে যায়। তো তাদের আর আসলে রাজনীতি করার জন্য একাডেমিক লাইফটাকে টেনে লম্বা করার প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা। কিন্তু এই শুধু অনার্স এবং মাস্টার্স করেই যদি তারা ছাত্রজীবন শেষ করে, তাহলে তারা আসলে একটি এত বড় ছাত্র সংগঠনকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কি এত অল্প বয়সে তারা অর্জন করতে পারে? এটা অবভিয়াসলি পারে, না পারার তো কোনো কিছু নাই। আপনি যদি দেখেন আমাদের ইউনিভার্সিটিতে এখন যে সভাপতি আমাদের ব্যাচের এস এম ফরহাদ, সেক্রেটারি আমাদের ইমিডিয়েট জুনিয়র ব্যাচের আচ্ছা মহিউদ্দিন খান। তো তারা তো পারতেছে এবং খুব ভালোভাবেই পারছে। তারা ডাকসুতে ইলেকশন করে সেখানে জিতে যাচ্ছে, জুলাই বিপ্লবে ভূমিকা রাখছে। তো এটা তো মানে প্রমাণিত যে আসলে পারছে তারা। আচ্ছা আচ্ছা। আবার সাদিক ভাইও যে খুব সিনিয়র তা না। সাদিক ভাই আমাদের এক ব্যাচ সিনিয়র, মহিউদ্দিন আমাদের এক ব্যাচ জুনিয়র। আচ্ছা, আমরা খুবই কাছাকাছি সময়ের এবং রিসেন্টলি সবার অনার্স মাস্টার্স শেষ হওয়া স্টুডেন্ট সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ছাত্র রাজনীতির সাথে কখন কিভাবে জড়িত হলেন? একদম সাংগঠনিকভাবে শিবিরের সাথে যুক্ত হওয়া 2012 সালে। আমার গ্রামের যেখানে আমি পড়াশোনা করতাম সেই মাদ্রাসার একজন শিক্ষক, তিনি হচ্ছেন আমাদের অঙ্কের টিচার ছিলেন, ম্যাথের টিচার ছিলেন, জাকির স্যার। ওনার দাওয়াতে উনি মূলত আমাকে পার্সোনালি দাওয়াত দেন যে তোমার ছাত্র শিবির করা উচিত, আচ্ছা, এটাতে ভালো ভালো ব্যাপারগুলো আছে। তো স্যারের দাওয়াতে মূলত প্রথম আসা হয়। আচ্ছা আচ্ছা। এছাড়া দাওয়াতটা একদম শৈশবকালেই পাই। একদম আমাদের ঘরে কিশোর কণ্ঠ আসতো। আচ্ছা, আমি আমার ঘরে 1998 সালের কিশোর কণ্ঠ দেখেছি। আমার মামা তখন হচ্ছে মাদ্রাসায় পড়তেন, তিনি নিয়ে আসতেন। তারপর আমার ভাই, আমার আপুরা কিশোর কণ্ঠ আনতেন। আপনি জানেন কিশোর কণ্ঠ শিবিরের একটি পত্রিকা। কিশোর কণ্ঠের মাধ্যমে মূলত প্রথম ওরিয়েন্টেশনটা হয়। এরপর ছাত্র সংবাদ বা আদার্স আরও যেসব প্রকাশনী থাকে শিবিরের, সেগুলোর মাধ্যমে এক ধরনের শিবির সম্পর্কে জানার সুযোগ হয়। আচ্ছা। তারপর যখন হিফজখানায় পড়ে, হিফজখানার কিছু বড় ভাইরা শিবিরের সাথে কানেক্টেড ছিলেন। আচ্ছা। তো তারা যখন শিবির নিয়ে আলাপ করতেন সেগুলা শুনতাম। আচ্ছা, এটা এক ধরনের কিউরিওসিটি তৈরি করে। ওটা কি আপনার আলিয়া মাদ্রাসা নিয়ন্ত্রিত হিফজখানা ছিল? না, আলিয়া মাদ্রাসা নিয়ন্ত্রিত না, কিন্তু সামহাও ওখানকার ওটা কওমি মাদ্রাসা নিয়ন্ত্রিত না। আচ্ছা, মানে একটা স্বতন্ত্র হিফজ মাদ্রাসা। ওটার সাথে কোনো কওমি ছিল না, শুধুই হিফজখানা। সো সেখানকার কিছু ভাইয়েরা, তারা মানে আমাদের সিনিয়র ভাইরা, তারা শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। আচ্ছা। তো তাদেরকে দেখে তারা যখন আলাপ করতে গেলে শুনে মোটামুটি একটা পজিটিভ ধারণা তখন তৈরি হয়। আচ্ছা। এরপর আলী মাদ্রাসায় যখন আসি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন জাকির স্যারের দাওয়াতে মূলত সংগঠনের সাথে। মানে হিফজ শেষ করে আপনি ক্লাস 8-এ চলে আসছেন? না, হিফজ শেষ করে ক্লাস 6-এ ভর্তি হই। আচ্ছা। 2010-এ। তারপর 2015-তে আমার দাখিল, 2017-তে আলিম। 2012 সালে আমি ক্লাস 8-এ ছিলাম, তখনকার ঘটনা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে আপনি সংগঠনের ওখানে কোন দায়িত্ব ছিলেন সর্বশেষ? আমার ওটা হচ্ছে আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ওটা একটা উপশাখা। ওকে। তো আমি সেখানকার সেই উপশাখার সভাপতি ছিলাম সর্বশেষ। আচ্ছা আচ্ছা। আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাই তখন ওই মাদ্রাসা থেকে সরাসরি ইউনিভার্সিটিতে আসি। আচ্ছা আচ্ছা। ওটা একটা থানার আন্ডার একটা উপশাখা ছিল। মানে একটি উপশাখার সভাপতি হিসেবে আপনি সেখানে দায়িত্ব শেষ করে আজকে আপনি ঢাকা মহানগরী উত্তরের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নিশ্চয়ই দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন কোন বিভাগে আপনি শিবিরকে নেতৃত্ব দিয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা
আমাদের তো আসলে প্রকাশ্যে সংগঠন করার সুযোগ ছিল না। ফলশ্রুতিতে আমাদেরকে আমাদের সেলফ সেন্সরিং, সেলফ ডেভেলপমেন্ট এই ব্যাপারগুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হতো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক ছিলাম 2023-এ। আচ্ছা, আচ্ছা। তখন রাফি সালমান রিফাত ভাই বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এরপর হচ্ছে আমাকে ইউনিভার্সিটি থেকে মহানগরীতে ট্রান্সফার করা হয়, মহানগর উত্তরে। তো সাহিত্য সম্পাদক হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ওগুলোতে কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, নানান মানুষজনের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ হয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে আপনারা প্রকাশ্যে কাজ করার সুযোগ পাননি। এটা তো আসলে ছাত্রদল সহ সরকার বিরোধী কোনো ছাত্র সংগঠনই আই থিঙ্ক যে তারা প্রকাশ্যে কাজ করার সুযোগ পায় নাই, বাম সংগঠনগুলো ছাড়া। তো সেক্ষেত্রে প্রকাশ্য অপ্রকাশ্য এই অনুষঙ্গটা শুধু শিবিরের বেলায় কেন আসছে? এটা তো ছাত্রদলের বেলায় আসতে পারে, যে তারাও তো আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে কাজ করার সুযোগ পায় নাই। যখনই তারা ছাত্রলীগ জানতে পেরেছে তখনই তো তাদেরকে ধাওয়া দিয়েছে বা তাদেরকে নির্যাতন করেছে। আচ্ছা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, আমাদের গেস্ট রুমের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। আমাদেরকে, আপনিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি জানেন যে ফার্স্ট ইয়ার আমাদেরকে গেস্ট রুম করানো হয়। সেখানে আমাদেরকে সোকল্ড ম্যানার শেখানো হতো। তো আমাদেরকে এভাবে বলা হতো যে কেউ যদি ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকে তাকে মাফ করা যাইতে পারে, কিন্তু শিবির করলে কোনো মাফ নাই। ধরেন শিবিরের কোনো পেজে কারো লাইক দেওয়া ছিল বা শিবিরের কোনো নেতার কোনো পোস্টে কেউ লাইক দিয়েছিল, এরকম ঘটনা পর্যন্ত অ্যালাউ করা হতো না। তাদেরকে রাতভর নির্যাতন করা হতো। যেমন আমি যে হলে ছিলাম, স্যার এফ রহমান হল, সেই হলের আমার এক বড় ভাই মাহবুব ভাই এবং জিল্লুর ভাই, আমরা যে বছর চান্স পাই ওই বছরের ঘটনা, 2017 সালের 11ই আগস্ট কিংবা 12ই আগস্ট রাত, সারা রাত তাদেরকে নির্যাতন করা হয়। এবং সেই নির্যাতন পরবর্তী সময় তাদেরকে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ছিলেন তখন গোলাম রাব্বানী, আমার ডিপার্টমেন্টের গোলাম রাব্বানী স্যার, উনি তাদেরকে শাহবাগ থানা পুলিশে দিয়ে দেন, যেখানে তার দায়িত্ব ছিল একজন শিক্ষার্থী নিপীড়িত হইলে তাকে সেফটি দেওয়া, সেই জায়গা থেকে তিনি নিজে উপস্থিত হয়ে শাহবাগ থানা পুলিশের হাতে দিয়ে দেন। তো শুধু শিবির করার দায়, শুধু শিবির করা বলতে শিবির সন্দেহ, সন্দেহে, হ্যাঁ, তারা শিবির করতেন, কিন্তু কেউ এই পরিচয় দিলে তার আসলে ইউনিভার্সিটির ছাত্র তো থাকবে কিনা এটা নিয়ে এক ধরনের কনফিউশন ছিল। কিন্তু ছাত্র দল করা বা অন্য দল করা, ধরেন আমাদের সময় একটা মোটামুটি রাইজিং ছিল ছাত্র অধিকার পরিষদ, নুরুল হক নুররা এটা গঠন করে। তো অন্য সবার মতো করে শিবিরের স্বাভাবিক মানবাধিকারটুকু ছিল না। সো আমাদেরকে মানে প্রকাশ্য অপ্রকাশ্য কোনোভাবেই অ্যালাউ করা হতো না। যার ফলে আসলে আমাদের জন্য এই আলাপটা কিভাবে আসলো সেটা আমরাও জানি না, অন্য কেউ সুযোগ পায় নাই, কিন্তু তবুও তারা অ্যাটলিস্ট ক্যাম্পাসে আসার বা মাঝে মধ্যে রাজুতে দাঁড়িয়ে মানববন্ধন করা, মিছিল করা, এগুলো সুযোগ পেয়েছে, আমরা অতটুকু সুযোগও পাই নাই। কিন্তু শিবির তো মহানগরী পর্যায়ে বা সারা দেশব্যাপী জেলা শাখাগুলো, বিভিন্ন শাখাগুলোতে কিন্তু প্রকাশ্য রাজনীতি করেছে বলেই আমরা জানি। হ্যাঁ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শুধু তারা আসলে স্বনামে কোনো কাজ করতে পারেনি, ব্যাপারটা কেমন? হ্যাঁ, মহানগর জেলা সর্বত্র আমরা তো প্রকাশ্যে ছিলাম, যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা সার্টেন এরিয়া, সেখানে আমাদের ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়। সো এখানে প্রকাশ্যে কাজ করলে যেহেতু একাডেমিক লাইফের ক্ষতি হইতে পারে, ইভেন কারো জীবনেরও ক্ষতি হইতে পারে, সেই জায়গা থেকে জীবনের নিরাপত্তা, তার একাডেমিক লাইফের নিরাপত্তা, এই ব্যাপারগুলো সবগুলো সামনে রেখে আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো কাজ করতে পারি নাই। আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে মহানগরীতে ট্রান্সফার করা হয়েছে সেক্রেটারি হিসেবে, এই মুহূর্তে আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে ট্রান্সফার করা হয়েছিল। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি, সভাপতি। আবার বিশ্ববিদ্যালয়ে আপনি বেশ কয়েকটি বডিতে কাজ করেছেন, কোথায় কাজ করে আপনার ভালো লাগছে বেশি? আমার সাংগঠনিক জীবনে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট তো নিঃসন্দেহে মহানগরীতে আমি যখন সেক্রেটারি গত বছরের জুলাইতে, তখন জুলাই বিপ্লব হয় এবং সেই জুলাই বিপ্লবে ঢাকা মহানগর উত্তর একটা হিউজ কন্ট্রিবিউশন রাখেন। সেখানে 18ই জুলাই আমাদের একটা থানার 100 ভাইয়েরা হচ্ছেন গুলিবিদ্ধ হন, আহত হন। 18 জুলাই উত্তরা বিএনএসে, উত্তরা পশ্চিম থানার শুধু। তো এটা যদি একদম সাংগঠনিক লাইফের কথা বলি তাহলে 24 সালটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা আসলে কখনো ভোলার মতো না। সে জায়গা থেকে মহানগরীর এই অ্যাচিভমেন্টটা সবচেয়ে বড়।
কিন্তু ইউনিভার্সিটিতে সংগঠন শেখা, সংগঠনের ডেপথ বুঝতে পারা বা নানান সার্কেলের মানুষজনের সাথে পরিচিত হওয়া, সেই জায়গা থেকে ইউনিভার্সিটির আলাদা একটা গুরুত্ব আছে। সো ইউনিভার্সিটি এবং মহানগরী এই দুইটা জায়গায় আসলে কাজের প্যাটার্নটা দুই রকম। মহানগরীগুলো মূলত হচ্ছে সংগঠনের মূল রিক্রুটমেন্ট সেন্টার। যেমন আমার মহানগরীতে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা আছে, তারপর কওমি মাদ্রাসা আছে, সব কিছু। সো সংগঠনের মূল রিক্রুটমেন্টটা হয়, ধরেন আমি যে বয়সে সংগঠনে আসছি, ক্লাস 8-9 ছেলেরা, ক্লাস 8-9-10 ইন্টারমিডিয়েটে। সো এই রিক্রুটমেন্টটা কলেজ আমার মহানগরী থেকে হচ্ছে। আচ্ছা। আবার ইউনিভার্সিটিতে এই রিক্রুটমেন্টটা এইভাবে হয় না। এখানে জাস্ট অনার্স লেভেলের স্টুডেন্ট সবাই, মোটামুটি যারা আসে সবাই কোনো না কোনো পর্যায়ে শিবিরের দাওয়াত পেয়ে এখানে আসে। সো দুই জায়গায় দুই রকম কাজের প্যাটার্ন। সেখানে যেমন আমার একটা প্রোগ্রামের অডিয়েন্স হিসাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, তেমনি স্কুলের স্টুডেন্টরাও থাকে। আবার ইউনিভার্সিটিতে সবাই একই লেয়ারের, একই মানের স্টুডেন্ট। সো কাজের দিক থেকে মানে এটা আপেক্ষিক আর কি, যে ইউনিভার্সিটিতে একরকম, মহানগরীতে আরেক রকম। আচ্ছা আচ্ছা। তবে নিজ নিজ জায়গায় দুই জায়গায় কাজের মজাটা আসলে অন্যরকম। আচ্ছা আচ্ছা। আপনি যেমনটা বললেন যে আপনার মহানগরীতে স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবই আছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনাদের কার্যক্রম আছে? হ্যাঁ আছে, সর্বত্র ইংলিশ মিডিয়াম, মানে বাংলাদেশের যত ধরনের শিক্ষা কার্যক্রম আছে। কওমি মাদ্রাসা? কওমি মাদ্রাসাও আছে আমাদের। কওমি মাদ্রাসা আমাদের কর্মী, সাথী, সদস্য সবই আছে, রেগুলার মানোন্নয়নও হয়। এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শিবিরের ব্যাপারে আগের চাইতে অনেক বেশি উৎসুক, তারা জানতে চায়, শিবির করতে চায়। এই সংখ্যাটা মানে দিন দিন আগের চাইতে অনেক বেশি বাড়ছে। আচ্ছা আচ্ছা। আমাদের রাজধানী তো দুইটা মহানগরীতে বিভক্ত, বা যদি আমি এভাবে বলি যে দুইটা সিটিতে বিভক্ত, কিন্তু শিবির কেন রাজধানীকে 4টি ভাগে ভাগ করে তাদের কার্যক্রম পরিচালনা করছে? মহানগরী পর্যায়ে 4টি, প্রশাসনিকভাবে 2টা, মহানগর উত্তর দক্ষিণ। আমরা আমাদের কাজের সুবিধার জন্য মূলত ভাগ করা। আর ঢাকায় মূলত আমাদের আসলে 11টি শাখা আছে, 4টা মহানগরী, 5টা ইউনিভার্সিটি, আচ্ছা, ঢাকা কলেজ, এভাবে মেডিকেল। তো এইভাবে আমরা আমাদের ঢাকায় আসলে 4টি না, মূলত 11টি শাখা আছে আমাদের ঢাকায়। আচ্ছা, মানে সাংগঠনিক কাজের সুবিধার্থে আপনারা রাজধানীকে 4টি ভাগে ভাগ করে নিয়েছেন? জি জি। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি শাখা আপনাদের রয়েছে? জি। ওকে, আপনি জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং যেটা আপনি বলছিলেন যে এটি নিঃসন্দেহে আপনার সাংগঠনিক জীবনের, ইনফ্যাক্ট শুধু সাংগঠনিক কেন, আপনার ব্যক্তি জীবন, আমাদের পুরো জাতীয় জীবনেরই এটি অনেক বড় অনুষঙ্গ। এবং সেই জায়গাতে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে এবং শিবিরের সভাপতি হিসেবে তখন নানাভাবে সংগঠনের এই আন্দোলনের শুরু থেকে আপনি ছিলেন। একটু কি জানতে চাই যে আপনি ঠিক কখন এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে বা প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়লেন? প্রত্যক্ষভাবে জড়িত হওয়া হচ্ছে জুলাইয়ের 5 তারিখ থেকে। আর 5 জুলাই থেকে আমি সরাসরি আসা শুরু করি। আর মূলত কোটা সংস্কার আন্দোলনে জড়িত হই 2018 সালে। তখন আমরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। সেই আন্দোলনে ছিলেন নুরুল হক নূর, রাশেদ ফারুক, তারা সামনে সারিতে ছিলেন, হাসান আল মামুন। হ্যাঁ, তো ওই সময়টা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাংগঠনিকভাবেই তাদের সাথে এক ধরনের অ্যালায়েন্সের মাধ্যমে আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত হই। সো যেহেতু 18 সালের আন্দোলনে আমাদের একটা মুখ্য ভূমিকা ছিল, সেটা লিগেসি আমাদেরকে আসলে 2024 আন্দোলনে সম্পৃক্ত হইতে সাহায্য করে। আচ্ছা, 24 যখন আন্দোলনটা শুরু হয় তখন স্বপ্রণোদিতভাবেই আমরা শাহবাগে, ক্যাম্পাসে, নানান জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করতে থাকি। মূলত আন্দোলনের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত হওয়া 14 জুলাই রাত থেকে। আচ্ছা, সেদিন আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে। তো এইটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাত থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়। সেই স্লোগানটা যখন দেওয়া হয় তখন আমি ছিলাম হচ্ছে রামপুরায়। আচ্ছা, আবুল হোটেলের ভিতরে আমাদের একটা মিটিং চলছিল তখন সাবেক সভাপতিদের সাথে। আচ্ছা, তো আমি যখন এটা ফেসবুক স্ক্রলিং করছিলাম, যখন দেখলাম যে এক হল থেকে আরেক হলের ছেলেরা বলতেছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এক হল থেকে এটা বলতেছে, আরেক হল থেকে রাজাকার রাজাকার বলতেছে। তো এই জিনিসটা দেখে বেশ উৎসাহ বোধ করি এবং মিটিং অসমাপ্ত রেখেই তাৎক্ষণিক আমি চলে আসি ক্যাম্পাসে। আচ্ছা, ক্যাম্পাসে এসে দেখি সিবগাতুল্লাহ ভাই, আমার বন্ধু আসিফ আবদুল্লাহ সবাই এসে গেছে। আচ্ছা, আমরাও মিছিলে সম্পৃক্ত হই। সারা রাত মিছিল হয় সেখানে, রাত 2টা-3টা পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা এই লোকজনকে ধীরে ধীরে হলে ফিরে যাইতে বলি। আচ্ছা, তো ওই দিনের পর সংগঠন বিষয়টাকে
সাংগঠনিকভাবেই ডিল করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে এবং ছাত্রলীগ নিঃসন্দেহে বসে থাকবে না পরে, তারা এটা জবাব দিতে চাইবে। তো আমরা সিদ্ধান্ত নিই যে পরদিন আমরা সাংগঠনিকভাবে ক্যাম্পাসে থাকবো এবং ছাত্রলীগ যদি ছাত্রদের উপর হামলা করে আমরাও সেটা প্রতিহত করব। আচ্ছা। তো 14 জুলাই রাত থেকে শুরু হয়, এরপর থেকে তো 5 আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলনটা চলতেই থাকে। মানে এরপর দিন 15 জুলাই তাহলে আপনারা সাংগঠনিকভাবেই হচ্ছে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন? হ্যাঁ, 15 জুলাই আমার সাথে উত্তরা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় 100 স্টুডেন্ট ছিল। তারা আমরা টের পাচ্ছিলাম যে একটা কিছু হবে ক্যাম্পাসে, তো আমরা ঠেকাইতে পারি নাই। আনফর্চুনেটলি মহানগরী থেকে হাজার হাজার টোকাই এনে, সন্ত্রাসী এনে ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে। ইভেন আমার সাথে যারা আসছে প্রাইভেট ইউনিভার্সিটির, তারাও অনেকে আহত হয়। তো 15 জুলাই এই ঘটনার পর তখন হচ্ছে টঙ্গীতে আমাদের একটি ঢাকায় যারা বিভিন্ন শাখার সেক্রেটারিয়েট মেম্বার, পরামর্শ সভার সদস্য, তাদের একটি পাঠচক্র চলছিল। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই এটি পরিচালনা করছিলেন। তো তখন ভাই আমাদেরকে নির্দেশনা দেন যে আমরা ছাত্রলীগের এই হামলার জবাব দেব। আচ্ছা। সেই জন্য হচ্ছে আমরা 15 জুলাই রাতে মহানগরীর কয়েকশো কর্মী সাথী এদেরকে নিয়ে আমি হচ্ছে কাঁটাবন মোড়ে অবস্থান নেই। আচ্ছা। আমাদের প্ল্যান ছিল যে আমরা রাত 10টার পর ক্যাম্পাসে ঢুকবো এবং হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করব। আচ্ছা। তো রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করি সেখানে। এভাবে প্রত্যেকটা মহানগরী থেকে লোকজন আসে। মহানগরী পূর্ব তারা হচ্ছে ওদিকে শহীদুল্লাহ হলের যে প্রবেশ মুখ, যেটা চানকারপুলের ও পাশটায়, তারা সেদিকে সে পাশটায় মোটামুটি সংঘর্ষ শুরু হয়ে যায়। আমরা এটা হচ্ছে 15 জুলাই রাতে। 15 জুলাই রাতে। আচ্ছা। তো আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের প্রতি নির্দেশনা ছিল যে আমরা নির্দেশনা না পেলে কেউ ঢুকবো না। আবার যেহেতু আমার সাথে যারা আছে সবাই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, 7 কলেজের স্টুডেন্ট, তো তারা ক্যাম্পাস এরিয়াটা খুব ভালো চেনার কথা না, যার ফলে এত রাতে তাদেরকে ঢোকানোর ব্যাপারেও একটা ডিলেমা কাজ করছিল আমার। আপনারা কি তখন কাঁটাবন মোড়েই, এই যে 200-250 বা কত বললেন, শত আপনারা সবাই এই কাঁটাবন মোড়ে অবস্থান করছিলেন? আমরা অবস্থান করছিলাম একটু ছড়ায় ছিটায়, চায়ের দোকানে। তখন তো আইন শৃঙ্খলা বাহিনীও তো তখন ছিল সেখানে, সেই জায়গাগুলোতে। তারা আপনাদের চার্জ করে নাই? না, আমরা খুব ভিজিবল ছিলাম না আসলে। আচ্ছা। ওখানে কাঁটাবন মোড় জায়গাটা তো একেবারে ছোট না, সেখানে কয়েকশো মানুষ দাঁড়াইতে পারে এখানে সেখানে ছড়ায় ছিটায়। কাঁটাবন মোড় থেকে একদম শাহবাগ পর্যন্ত, পিজি হসপিটাল পর্যন্ত, মাঝখানে পরিবাগের গলি আছে, এই সব জায়গায় আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা। তো রাত 12টার দিকে হচ্ছে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে আমরা আজকে ঢুকবো না, আমরা আজকের জন্য ফিরে যাব, কালকে আবার আমাদেরকে আসতে হবে। মানে ওই দিন ঢুকলেন না কেন তাহলে? ওদিন আসলে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই। আমাদের প্ল্যানটা ছিল এরকম, যদি ছাত্রলীগ রাতের বেলা হলগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করে তাহলে আমরা বাইরে থেকে ঢুকবো। আচ্ছা। তো রাত যখন গভীর হচ্ছিল আর ছাত্রলীগও কোনো অ্যাকশনে যাচ্ছিল না, সো আমরা ভাবছিলাম আমরা যদি ঢুকি এখন, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেগেটিভলি নেবে। আচ্ছা। সো আমরা আসলে মোমেন্টামের অপেক্ষা করছিলাম যে ছাত্রলীগ সময় আমাদের আসবে, আরও ছাত্রলীগ নিশ্চয়ই এমন কিছু করবে যার ফলে আমরা অ্যাকশন নেওয়ার সুযোগ পাবো। আচ্ছা। তো ফরচুনেটলি পরদিন ওই সুযোগটা আসে। আমরা সেদিন সারাদিন ছিলাম চানকারপুল মোড়ে, মহানগর উত্তর। 16 জুলাই, যেই দিন আবু সাইদ শহীদ হয়। মানে আপনারা এবার কাঁটাবন থেকে চলে গেলেন চানকারপুল? না, আমরা চলে গেলাম হচ্ছে সবাই বাসায় চলে যায় রাতে। পরদিন সকালবেলা সবাই আমরা আবার চলে আসি ক্যাম্পাসে। আচ্ছা। সেখানে মহানগর উত্তর অবস্থান করে হচ্ছে শহীদ মিনারে। তো আমরা খবর পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, তারপর পুরান ঢাকার ছাত্রলীগ, যুবলীগ, তারা হচ্ছে শহীদুল্লাহ হলের পাশ দিয়ে চানকারপুল দিয়ে মেডিকেল মোড় দিয়ে এদিক দিয়ে ঢুকবে। তো আমরা তাদেরকে ঠেকানোর জন্য আমার সাথে 20-30 জনের মতো ছিল। আমরা হচ্ছে চানকারপুল মোড়ে চলে যাই। সেখানে যেয়ে দেখি যে ওই পাশটায় যে নাজমুদ্দিন রোড যেটা, সেদিক থেকে হাজি সেলিমের হাজার হাজার লোকের একটা বাহিনী আসতেছে। তো আমরা সেখানেই দাঁড়াই একদম রাস্তার উপরে, এবং তাদের সাথে দিনভর আমাদের সংঘর্ষ হয়। মানে আপনারা এই যে 30-40 জন বললেন? হ্যাঁ, 30-40 জন। জায়গাটা খুব সরু আসলে, এবং ওদের হাজার হাজার বাহিনীর মোকাবেলা করলেন জাস্ট কয়েকজনই? আপনারা কি অস্ত্রে, মানে কোনো লাঠিসোঁটা বা এই ধরনের কিছু ছিল আপনাদের হাতে? না, লাঠিসোঁটা ছিল না। রাস্তার পাশে কিছু লাঠিসোঁটা আমরা পাই। আগের রাতেও সংঘর্ষ হয় সেখানে। কিন্তু ওরা তো নিশ্চয়ই খালি হাতে আসে নাই? না, তাদের হাতে আমরা পিস্তল দেখেছি। আমাদের আশপাশের অনেকে গুলিবিদ্ধ হয়েছে, ককটেল মারা হয়েছে আমাদেরকে লক্ষ্য করে। তারপর আপনারা মাত্র 30-40 জন? 30-40 জন শুরুতে ছিলাম।
পরে সেখানে মহানগর পূর্বের আরও 10-12 জন, অলমোস্ট 50 জনের বেশি হবে না সারাক্ষণ ওই সময়টা। আমরা জায়গাটা খুবই ছোট, যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। মানে আপনারা তো নিশ্চিত মৃত্যুর, মানে বলা যায় যে একদম মৃত্যুর মুখোমুখি, মৃত্যুকে জেনে বুঝে আপনারা ওখানে দাঁড়িয়েছিলেন তাহলে? ব্যাপারটা এরকমই কিছুটা। আমি নিজে আহত হই সেখানে, আমাদের এরকম কেউ ছিল না যে আহত হয় না। এখন ঘটনা হচ্ছে এরকম যে ওদিক দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে তাকে আমাদেরকে ফেস করে ঢুকতে হবে। আচ্ছা। তো আমরা হচ্ছে বারবার পিছু হটছিলাম, আবার চলে আসছিলাম রাস্তায়। ফলশ্রুতিতে একদম রাত 8টা পর্যন্ত তারা একবারের জন্য আসতে পারে নাই, এটা ক্রস করতে পারে নাই, চাঙ্কারপুল ক্রস করে এদিকে ঢুকতে পারে নাই। যদি সেদিন তারা ঢুকতে পারতো, সেদিন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোগ্রাম চলছিল শহীদ মিনারে, ছাত্রলীগের প্রোগ্রাম চলছিল রাজু ভাস্কর্যে। সো রাজু ভাস্কর্যে ছাত্রলীগ অপেক্ষা করছিল তাদের এই গ্রুপটা দিক দিয়ে কখন ঢোকে। তো আমরা দুই দিক থেকে তখন শহীদ মিনারের সাধারণ শিক্ষার্থী, সেখানে তারা হামলা করবে সেখানে। কিন্তু আমরা চানকারপুল মোড়ে এটা খুবই কাকতালীয়ভাবে আমরা সেখানে অবস্থান করি, আমাদের প্রতি কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা যখন টের পাই যে এদিক দিয়ে ঢুকতেছে তারা, তখন আমরা এটা ব্লক করে দিই। এবং এই 30, 40, 50 জন লোক, তাদের অন্তত 1000-2000 লোক ছিল সেখানে, ওদেরকে আমরা ঠেকায় রাখি সারাদিন। ফলশ্রুতিতে সারাদিন সাদ্দামের বাহিনী টিএসসিতে বসে থাকলেও তারা কোনো দিক থেকে হেল্প পায় নাই, কারণ আমাদের আর একটা গ্রুপ হচ্ছে শাহবাগ ব্লক করে রাখে। আচ্ছা। আর ঢাকা কলেজ এবং মহানগর পশ্চিম, তারা হচ্ছে যে ঢাকা কলেজের সামনে সায়েন্স ল্যাবের ওই মোড়টা তারা অবরোধ করে রাখে। ফলশ্রুতিতে ওই দিক থেকে মোহাম্মদপুর থেকে তাদের যে বাহিনী আসার কথা, বিভিন্ন বস্তি থেকে বা বিভিন্ন টোকাই বাহিনী, তাদের আগমনটা আমরা ঠেকাই দিতে পারি। মোটামুটি 16ই জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আমরা পুরোপুরি একেবারে বলা যায় যে মানে এক ঘরে করে ফেলছেন, এক ঘরে করে ফেলা হয়, এবং তারা খুবই ব্যাকফুটে চলে যায় সেদিন। এর মধ্যে আমরা খবর পাই যে রংপুর আবু সাইদ শহীদ হয়, চট্টগ্রামে ছাত্র শিবিরের সাথী ফয়সাল আহমেদ শান্ত শহীদ হয়, ছাত্র দলের ওয়াসিম শহীদ হয়। এটা 16 তারিখে। আমরা যখন এখানে লড়াই করছি তখন সারা দেশেই কিন্তু লড়াই হচ্ছিল তখন, এবং সেদিন 6 জন সম্ভবত 6 জন শহীদ হয়েছিল। তো সেখানে রাত 9টা-10টা পর্যন্ত ছিলাম আমরা। পরবর্তীতে হাজী সেলিমের সাথে তার যে বাহিনী, মহানগরীর ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সবাই তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা মোটামুটি 10টার দিকে সেখান থেকে ফেরত আসি। আচ্ছা। এবং 17ই জুলাই আমাদের হচ্ছে কফিন মিছিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দিন 16 তারিখও আপনারা তাহলে ক্যাম্পাসে আর ঢুকলেন না? আমরা ক্যাম্পাসে ঢুকি নাই, তবে যেটা হয় আমরা যখন ক্যাম্পাস ত্যাগ করে চলে আসি তখন 16ই জুলাই রাতেই হলগুলোতে স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ শুরু হয়। আচ্ছা আচ্ছা। ছাত্রলীগকে একে একে হল ছাড়া করা হয়। প্রথম শুরু হয় মেয়েদের হল থেকে। আচ্ছা। মেয়েদের হল থেকে ছাত্রলীগকে যখন বের করে দেওয়া হয়, আপনার নিশ্চয় মনে আছে মেয়েদের খুব উচ্ছৃঙ্খল কিছু নেত্রী ছিল, তো ওদেরকে যখন বের করে দেওয়া হয়, এইটা ছেলেদের হলে খুব দ্রুত এই ব্যাপারটা ঘটে। ছেলেদের হলগুলোতেও ছাত্রলীগকে রাতের মধ্যে বের করা হয়। এটা কি সাধারণ শিক্ষার্থীরা বা যারা ক্যাম্পাসে, যারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করতো, এরাই কি এই জায়গাটাতে নেতৃত্ব দিয়েছিল? সাধারণ শিক্ষার্থীরা ছিল, ছাত্র শিবিরের আমাদের প্রায় সকল জনশক্তি হলে থাকে, তারা ছিল। মোটামুটি সবাই একসাথে। মানে এই সময় মহানগরীর সাপোর্টটা আর প্রয়োজন হয় নাই। আচ্ছা আচ্ছা। মহানগরী আগের রাতে ট্রাই করে পারে নাই ছাত্রলীগকে বের করতে, তো আমরা কিছুটা হতাশে ছিলাম আসলে। পরদিন হচ্ছে আমাদের আগের রাতের প্ল্যানটা স্বতঃস্ফূর্তভাবে হলগুলো থেকে বাস্তবায়ন হয়। আচ্ছা। যেহেতু 16ই জুলাই সারা দেশে 6 জন মারা গেছে, এক্স্যাক্টলি, এইটাতে সবার মনে প্রচন্ড ক্ষোভ ছিল। সেই জায়গা থেকে সন্ধ্যার পরই হলগুলোতে বিদ্রোহ শুরু হয়, এবং হচ্ছে প্রায় সবগুলা হল রাতের মধ্যে। আর ব্যাপারটা ছিল এরকম যে একটা হলে এখান থেকে ছাত্রলীগ নেতাদেরকে কিভাবে বের করা হবে, শিক্ষার্থীরা মানে রিভোল্ট করবে কিন্তু সাহস পাচ্ছে না। তখন কেউ একজন এসে স্লোগান দিয়ে শুরু করলো, আর সাথে সাথে সবাই যোগ দিল। তো এইভাবেই রাতের মধ্যে সবগুলো হল ফাঁকা হয়, একটা হল ছাড়া, এফ রহমান হল, আমি যে হলে ছিলাম। আচ্ছা। মানে আমি যে হলে একসময় থাকতাম। আচ্ছা। সব ক্যাম্পাসের সকল ছাত্রলীগ নেতারা সেই হলে জড়ো হয়, কারণ হচ্ছে সেই হলে সাদ্দাম থাকতো, ছাত্রলীগের সভাপতি। ওকে। তাদের প্ল্যান ছিল তারা একটা হল হইলো তারা টিকায় রাখবে, যেন পরদিন সবগুলো হল আবার পুনর্দখল করতে পারে, এবং তারা সশস্ত্র অবস্থায় ছিল। আচ্ছা। রাতে অনেকবার ট্রাই করা হয়েছে যে এফ রহমান হলেও ছাত্রলীগকে বিতরণ করার, কিন্তু মানে কেউ সাহস করতে পারছিল না। আচ্ছা। মানে ওরা কি তখন হলের ভেতর থেকে
ছাত্রলীগ হলের ভেতরটা দখল করে রেখেছিল এমন কিছু? এফ রহমান হলে ছাত্রলীগের কয়েকশো নেতা ছিল সেই রাতে, আচ্ছা। এবং ক্যাম্পাসের তাদের সকল হলে তাদের অস্ত্র ছিল। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি অনেক অস্ত্র এফ রহমান হলে জমা হয়। তো আন্দোলনকারীদের কাছে এই মেসেজটা পৌঁছায় যে এই হলে যদি কেউ অ্যাটাক করতে আসে তাহলে কিন্তু ছাত্রলীগ তাদেরকে মানে হচ্ছে গুলি করা বা হচ্ছে নির্যাতন করা, যেগুলো যা যা হওয়ার সবই করবে। তো রাতটা এইভাবে আসলে কেটে যায়, নির্ঘুম রাত কাটে। আমরা প্ল্যান করছিলাম যে কিভাবে এফ রহমান হল থেকে সর্বশেষ বের করা যায়। তো আল্লাহর মেহেরবানি যে এফ রহমান হল যখন বিদ্রোহ শুরু হয় সবাই সবকিছু রেখে মানে পালায় হল থেকে। আচ্ছা। এফ রহমান হলটা সর্বশেষ পরদিন 17 জুলাই সকাল 9টা-10টার মধ্যে দখলমুক্ত হয়। আচ্ছা। এরপর বিকেলবেলা ছিল হচ্ছে কফিন মিছিল গায়বানা জানাজা হ্যাঁ। ভিসি চত্বরে, সেখানে আমরা আসি। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছে একদিকে, আমার সাথে মহানগরীর 100-150 মতো লোক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তিতুমিরে পড়ে এরকম। তারপর অন্যান্য মহানগরীর কিছু ভাইরা ছিলেন। তো আমরা সেখানে থাকি। মিছিল শেষ হওয়া মানে গায়বানা জানাজা শেষ হওয়া, কফিন মিছিল শুরু হবে। এই সময় হচ্ছে পুলিশ গুলি করা শুরু করে। গুলি করা বলতে টিয়ারশেল মারা শুরু করে, সাউন্ড গ্রেনেড, এই ব্যাপারগুলো। তো 17 জুলাই ক্যাম্পাসে মূলত লড়াইটা শিবিরের সাথেই হয়, কারণ অলরেডি শিক্ষার্থীরা সবাই চলে গেছে হল বন্ধ করে দেওয়ার ফলে। যেহেতু মেয়েদের ঢাকায় থাকার জায়গা নেই, মেয়েদের একটা বড় অংশ বাড়িতে চলে যেতে বাধ্য হয়। হলটা বন্ধ করা হলো কি বিকেলের দিকে? দুপুরের পরপরই ঘোষণা দেওয়া হয়। আচ্ছা। বিকেলের দিকে ছেলেরাও ধীরে ধীরে চলে যায়। আমি নিজে আমার অনেক বন্ধুকে ক্যাম্পাস থেকে বের করি ধীরে ধীরে। বিকেলের দিকে শুধুই আমরা ছিলাম ক্যাম্পাসে। আচ্ছা। সর্বশেষ যখন আমরা বুঝতে পারি যে আর লড়াই করে লাভ নাই, হল বন্ধ এবং ক্যাম্পাসে আমরা আছি, যারা আছি সবাই বহিরাগত। আচ্ছা, হলটা কেন বন্ধ করা হলো ওই মুহূর্তে? মানে ছাত্রলীগকে আগের দিন বিতাড়িত করা হলো, এরপরে 17 তারিখে হল বন্ধ করা হলো কেন? হল বন্ধ করা হলো যদি ক্যাম্পাস চালু থাকে তাহলে আন্দোলনের মূল জায়গাটা তো আসলে সক্রিয় থাকলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আন্দোলনটা চলমান থাকবে না। সরকার আগেও এটা করেছে, যখনই যে কোনো আন্দোলন একদম তুমুলভাবে মানে একদম তুঙ্গে ওঠে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, হল বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা আন্দোলন বন্ধ করার জন্য মূলত সরকারি প্ল্যানের অংশ হিসেবে হল বন্ধ করা হলো। এর ফলে যেটা হয়, আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যায় একদম ঢাকা শহরে। সেখানে মেইনলি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনটাকে নেতৃত্ব দেয়। তো 17 জুলাই সন্ধ্যায় অনেক আলাপ আলোচনা হয় যে আমরা কি করব, পরদিনের কর্মসূচি কি। তখন সরকারের তরফ থেকে হচ্ছে সমঝোতার প্রস্তাব আসতে থাকে যে আমরা বসি, আমরা আলাপ করি। তখন আমরা বলি যে রক্তের উপর দাঁড়ায় আসলে কোনো সংলাপ হবে না। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় 17 জুলাই রাতে। তো সেই রাতটা ছিল আমাদের জন্য আসলে অন্যরকম একটা রাত, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হলগুলো বন্ধ, কোনো শিক্ষার্থী ঢাকায় নাই, আন্দোলন আদৌ সফল হবে কিনা, চালাই নিতে পারবো কিনা। তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রচুর ফোন আসতে থাকে ওই সময়। আচ্ছা। আমার পরিচিত অপরিচিত, ইভেন স্কুল কলেজ মেডিকেল, যেহেতু আমি যেখানে কাজ করি মহানগরীর অনেক বড়, কয়েকশো প্রতিষ্ঠান সেখানে আছে, সব জায়গা থেকে প্রচুর ফোন আসে যে ভাই আমরা কালকে নামতে চাই, আপনারা কোথায় নামবেন, আমাদের প্রতি কোনো নির্দেশনা আছে কিনা। তো আমরা মোটামুটি এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব নিয়েই পরদিন সকালে শুরু করি। 18 জুলাই উত্তরা বিএনএসসি ছিল আমাদের মহানগরীর মূল শক্তি। তারপর হচ্ছে তেজগাঁও, এখানে শিল্পাঞ্চল থানার সামনে তিব্বত নাবিস্কোয়া এলাকাটায়, এখানে আমাদের আরেকটা গ্রুপ ছিল, তিতুমির কলেজ সহ, তিতুমির কলেজ ছাত্র শিবির। তারপর বাড্ডায় রামপুরা ব্রিজে, সেখানে আমাদের বাড্ডা রামপুরা কেন্দ্রিক থানাগুলো, তারা ব্রেক ইউনিভার্সিটি সেখানে তারা অবস্থান করে। দিনভর ম্যাসাকার হয়, কয়েকশো শিক্ষার্থী। আপনারা তো 17 তারিখ হচ্ছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা যখন চলে যাচ্ছিল। 17 জুলাই বিকেলবেলা পর্যন্ত আমরা ছিলাম। আচ্ছা। যখন হল বন্ধ করে দেওয়া হয় আমাদের আসলে থাকার সুযোগ হয় না। আচ্ছা। আমরাও সন্ধ্যার মধ্যে বের হয়ে যাই। ওকে। এরপর 18 তারিখে হচ্ছে এই পয়েন্টগুলোতে আপনার অবস্থান দিলেন। হ্যাঁ, আমি জাস্ট আমার মহানগরের কথাগুলো বললাম। এর বাইরে এদিকে হচ্ছে যাত্রাবাড়িতে মহানগর দক্ষিণ, তারপর ঢাকা জেলা দক্ষিণ, মিরপুরে মহানগর পশ্চিম,
তারপর হচ্ছে এদিকে শাহবাগে, চানকারপুলে, মহানগর পূর্ব, মোটামুটি পুরো ঢাকায় আমাদের যতগুলো শাখা আছে সব শাখার ভাইয়েরা তারা ভাগ ভাগ করে আন্দোলন চালায় নিতে থাকেন। 18 জুলাই দিনভর সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী শহীদ হয়। 18 জুলাই বিকেলবেলা আমি আর সিবগাতুল্লাহ ভাই বের হই। মানে 18 জুলাই আমি সারাদিন ছিলাম হচ্ছে নাবিস্কোতে। নাবিস্কোতে আমাদেরকে ফ্লাইওভার উপর থেকে গুলি করা হচ্ছিল, যে মহাখালী ফ্লাইওভার যেটা, সেটা থেকে। নাবিস্কো থেকে জাস্ট হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের ওই পাশটায়, তিতুমির কলেজের আমতলী পর্যন্ত বারবার আমরা যাচ্ছি, পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়ে ইয়ে করতেছে, পিছু হতে বাধ্য করতেছে। ওই সময়টায় সেখান থেকে বিকালবেলা আমি সিবগাতুল্লাহ ভাই আমরা বাইক নিয়ে বের হই, পুরো ঢাকা শহর আমরা ঘুরি, যে কোথায় আমরা মোহাম্মদপুর যাই, মিরপুরে যাই, ধানমন্ডি যাই, শাহবাগ আসি, ইউনিভার্সিটিতে যাই, বুয়েটে যাই, সব জায়গায় আমরা ঘোরাঘুরি করে আন্দোলনের একদম প্রত্যক্ষভাবে দেখেছি কোথায় কী অবস্থা। তো আমরা তখনই ফিল করতে থাকি যে একটা গণ অভ্যুত্থান আসলে হয়ে গেছে। আচ্ছা, মানে সাধারণ মানুষ এত পরিমাণে রাস্তায়, এটা আনবিলিভেবল যে এইটা কোনো দলের পক্ষে বা কোনো দলীয় কর্মসূচি হিসেবে আর এটা ছিল না। মানুষ এটাকে নিজেদের কর্মসূচি হিসেবে নিয়ে আমরা একদম রাত 10টা-12টা পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে ঘুরি। এইভাবে 18 জুলাই পার হয়। 18 জুলাই আসিফ, নাহিদ, তাদের সাথে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আন্দোলন পুরোপুরি হচ্ছে, আমরা আব্দুল কাদেরকে ঢাকার বাইরে একটা বাসায় নিয়ে যাই। 18 তারিখে নিয়ে গেলেন? 18 জুলাই রাতে তাকে পরামর্শ দেওয়া হয়। এরপর মানে কয়েক দফায় নানান বাসায় রাখার পর একটা জায়গায় ফিক্সড করা হয়। 19 জুলাই থেকে একদম 1 তারিখ পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত, এই সময়টা পুরোপুরি শিবিরের নিয়ন্ত্রণে চলে আসে সব কিছু। আচ্ছা, কারণ সমন্বয়করা তখন হচ্ছে সরকারের যে ডিবি কার্যালয়ে, তারপর আসিফ নাহিদ গুম ছিল অনেকদিন, আব্দুল কাদের ঢাকার বাইরে। সো আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, তাদের মাধ্যমে আন্দোলনটা চালাই নেওয়া হয় এই সময়টায়। আচ্ছা, তাদেরকে সামনে রেখে কর্মসূচি সব ঠিক করা, 9 দফা বারংবার আপডেট করা, তারপর খুব মানে চমৎকার কর্মসূচি দেওয়া, রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপর মার্চ ফর জাস্টিস, প্রোফাইল লাল করা, এই ব্যাপারগুলো এক একদিন এক একটা আসতে থাকে শেষ দিকে। আর নেট শাটডাউন থাকে 18 জুলাই থেকে 24 জুলাই, এই 6 দিন। ইন্টারনেট ব্ল্যাকআউটের এই সময়টায় মানে পুরোটাই আমাদের হাতে আন্দোলনটা ছিল আর কি। আচ্ছা, নেট যখন অফ ছিল তখন আসলে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হতো? অফলাইনে, বাটন ফোনে। তখন আমরা হচ্ছে প্রচুর পরিমাণে অফলাইন ফোন কেনা হয় এবং বেনামি সিম কেনা হয়। আচ্ছা, এগুলো পাওয়া যায় ঢাকায় নানান জায়গায়। তো আমরা এরকম প্রচুর ফোন কিনি এবং হচ্ছে আমরা আসলে ঘোরার মধ্যে থাকি। বাইকে এক জায়গায় যে একটা কাজ করতেছি, ফোন দিচ্ছি, আরেক জায়গায় যে আরেকটা কল দিচ্ছি, এভাবে যাতে আপনাদের লোকেশনটা যাতে ট্রেস করা না যায়। আচ্ছা, আর তখন সবাই অফলাইন ফোন ইউজ করে, সো আমাদের ট্রেস করাটা আসলে খুব সহজও ছিল না। আচ্ছা, তো ওই সময়টা মেইনলি অফলাইনে যোগাযোগটা হয়। ওকে, আপনার বিষয়ে আমরা যতটুকু জেনেছি যে আপনি যখন এই 9 দফাটা হলো, সেই 9 দফা আপনি বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলোতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এই গল্পটা কি একটু বলবেন? এটা হচ্ছে আমরা শুরুর দিকে মেসেজের মাধ্যমে মিডিয়াতে 9 দফা পাঠাচ্ছিলাম। তো মিডিয়া থেকে আমাদেরকে বলা হয় যে মেসেজ আর না দিতে, সরকার হচ্ছে মেসেজ ট্র্যাক করছে, আমাদেরকে খুঁজতেছে। তো তখন আমরা মানে এই যে বাটন ফোনে যে মেসেজগুলো দিচ্ছেন, এটাও সরকার তখন ট্র্যাক করা শুরু করেছে? হ্যাঁ, বাটন ফোনে বা স্মার্টফোন থেকে বাংলায় লিখে মেসেজ পাঠাচ্ছি। তো সরকার খুঁজতেছিল যে কারা হচ্ছে 9 দফা দিচ্ছে, আব্দুল কাদের কোথায় আছে, কোন জায়গা থেকে, এটা লোকেশন কি, উৎস কি। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা মেসেজ আপাতত পাঠাবো না, আমরা সরাসরি হার্ড কপি পৌঁছে দেব পত্রিকা অফিসগুলোতে। তো সেই সময় আমরা যে বাসায় থাকতাম সে বাসায় প্রিন্টার ছিল, সব কিছু ছিল। আমরা 9 দফা প্রিন্ট করে আমি এবং মাহাদি ভাই আমরা হচ্ছে আমাদের বাসাটা তখন শাহবাগে ছিল, শাহবাগের পাশে একটা বাসা, সেখান থেকে কারওয়ান বাজারে, এখানে ম্যাক্সিমাম মিডিয়াগুলো, এখানে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রত্যেকটা অফিসে আমি এবং ভাই যেয়ে দিয়ে আসি। এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটে, এটা হচ্ছে আব্দুল কাদেরের যে বাসায় থাকতো সেই বাসা থেকে তার
বক্তব্য ভিডিও করে রেকর্ড করে নিয়ে আসা হয় আচ্ছা মেমোরি কার্ডের মাধ্যমে। ফোনে যে মেমোরি কার্ড থাকে, হ্যাঁ হ্যাঁ এরপর আমরা অনেকগুলো হচ্ছে এই যে কী বলে পেন ড্রাইভে, অনেকগুলো পেন ড্রাইভ কেনা হয় 15-20টা, সবগুলো পেন ড্রাইভে ঢুকিয়ে হচ্ছে 2 পকেটে নিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে দিয়ে আসি যে এই যে আব্দুল কাদেরের ভিডিও বক্তব্য আপনারা এগুলো প্রচার করেন, দেশবাসী জানুক আসল সত্যিটা কী। তো সেই সময়টা আসলে খুব ক্রুশাল একটা টাইম ছিল। আমার 2 পকেট ভর্তি পেন ড্রাইভ আব্দুল কাদেরের বক্তব্য একটা মিডিয়াতে দিয়ে বের হয়েছে ওই মিডিয়ার অফিস থেকে। তখন হচ্ছে পুলিশ ধাওয়া করছে আমাদেরকে। আচ্ছা তারা টের পাইছে যে ওরা নিশ্চয়ই আন্দোলনকারী, এবং কোনো তথ্য দিচ্ছেন এখানে, তথ্য আদান প্রদান করছে। তখন ইয়া থেকে কারণ বাজার থেকে একদম অনেক দূর পর্যন্ত আমাদেরকে ধাওয়া করে। ফার্মগেট থেকে কারণ বাজার পর্যন্ত এই এরিয়াটায় মানে সেখানে ফরচুনেটলি আর কোনো প্রবলেম হয় না আর কি। আমি বাইকে ছিলাম, পেছনে পুলিশের জিপ, মাহাদি ভাই আমার পেছনে। আমরা এভাবে মূলত আসলে সেই সময়টায় আন্দোলনটা জারি রাখা হয়। শেষ দিকে আমরা এতটুকু প্ল্যানও করেছিলাম যে যদি কোনো পত্রিকা, কোনো মিডিয়া আমাদের নিউজ না ছাপে তাহলে আমরা প্রয়োজনে মানে 10,000, 20,000, 1 লক্ষ কপি হ্যান্ডবিল আকারে করে 9 দফা সেইটা পুরো ঢাকা শহরে ছড়াই দেব। হ্যান্ডবিল যেভাবে দেয় বিভিন্ন কোচিংয়ের হ্যান্ডবিল বা এইভাবে করে আমরা ছড়িয়ে দেব। তো এটার আর প্রয়োজন হয়নি। পত্রিকাগুলো অ্যাটলিস্ট নিউজ কভার করছিল। আমরা যে 9 দফা দিচ্ছিলাম এটা প্রত্যেক দিন তারা এইটা প্রচার করছিল। আর আপনারা এমনিতে মানে বুঝতে পারলেন কবে যে আসলে দেশে যে একটা পরিবর্তন হতে যাচ্ছে বা হাসিনা যে আর দেশে থাকছে না, এই বিষয়গুলো কি আপনারা আসলে 5 তারিখে আগে বুঝতে পেরেছিলেন? আমরা বুঝতে পেরেছিলাম বলতে আমরা বহুদিন থেকে আসলে একটা মোমেন্টামের অপেক্ষায় ছিলাম যে একটা সময় আসবে, ওই সময়টা আমরা ঠিকভাবে যদি নক করতে পারি, ঠিকভাবে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা 16 জুলাই যখন আবু সাইদ শহীদ হয় আমাদের মনে হচ্ছিল যে সময়টা এসে গেছে, আমাদের কাজ হচ্ছে আন্দোলনটাকে চলমান রাখা। আমি যখন 9 দফা পৌঁছে দিচ্ছিলাম বিভিন্ন মিডিয়া হাউসে, তো সাংবাদিকরা একটা কথা বারবার বলতেছিল যে ভাই আপনারা কষ্ট করে আর 4-5টা দিন ধরে রাখেন, আচ্ছা আচ্ছা সরকার টিকবে না। তো মানে আমরা এই মেসেজগুলো আমাদেরকে একই সাথে যেমন অনুপ্রাণিত করতো, আবার এটা আমাদের এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখতো যে আদৌ কি আসলে হবে কিনা। আচ্ছা তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন নেট আবার চালু হবে। নেট চালু হলে পুরো দেশের মানুষের সাথে কানেক্টিভিটি, মানুষ আবারও দেখবে কি পরিমাণ নৃশংসতা করা হয়েছে। আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমাদের তেজগাঁও শিবিরের একটা ম্যাসে হেলিকপ্টার থেকে রাত্রেবেলা সার্চ লাইট জ্বালায় খোঁজা হয়েছে যে এখানে আন্দোলনকারী আছে কিনা। হেলিকপ্টার থেকে সার্চ লাইট জ্বালিয়ে? হ্যাঁ, একটা বাসার উপর হেলিকপ্টার আসছে তেজগাঁও নাখালপাড়ায়। হেলিকপ্টারের যে সার্চ লাইট সেটা জ্বালিয়ে সেখানে দেখা হয়েছে যে এখানে মানে কারা আছে বা কি। রাতের বেলা ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হয়েছে। এভাবে আসলে তো আমরা ফিল করতেছিলাম যে একটা পরিবর্তন হবে এবং রাস্তায় মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা হচ্ছে মানে এটা যে একটা গণ অভ্যুত্থান, এটা যারা ওই সময় ঢাকার রাস্তায় ছিল না তারা বুঝতে পারবে না। আমরা 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই আমরা প্রতিদিন রাস্তায় ছিলাম এবং আমরা ফিল করছিলাম যে এটা একটা গণ অভ্যুত্থান। মহিলারা ঘরের কাজ বাজ ছেড়ে রাস্তায় এসে বসে আছে, পুরুষেরা চাকরি বাকরি সব ছেড়ে রাস্তায় এসে বসে আছে। মানে সমানে মানুষ রাস্তায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, মানুষ আর মানুষ। এরকম হয়েছে। আমি 9 দফা পৌঁছে দেওয়ার জন্য আসছি, দুপুরে বের হয়েছি, তো একটা পত্রিকা হাউসে দিয়ে আরেকটায় যাব, এর মাঝখানে দেখলাম যে রাস্তায় বাচ্চারা ক্রিকেট খেলতেছে। তো তাদের সাথে খেললাম 1 ঘন্টা 2 ঘন্টা। মানুষ রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছে, রাস্তায় বসে বসে, মানে পুরো রাজপথ তখন ছাত্র জনতার দখলে ছিল আসলে পুরো। বিশেষ করে আন্দোলনে একটা গোষ্ঠীর কথা কেউ বলে না, সেটা হচ্ছে ঢাকা শহরের যারা নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক বা হচ্ছে যারা গার্মেন্টস শ্রমিক যারা, তারা হিউজ আকারে তারা ছিল আসলে রাস্তায়। তো প্রত্যেক দিন তাদেরকে আমরা দেখেছি রাস্তায়। তাদের তো আসলে জীবন নিয়ে ভাবনা কম, তাদের জীবনের মানে তাদের জীবনকে সেভাবে মূল্যায়ন করা হয় না, মূল্য দেওয়া হয় না। সো যখন আন্দোলনে 18 থেকে 19 জুলাই, 20 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ব্যাপকভাবে শহীদ হয়, তখন ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণী নেমে আসে, এরপর ঢাকা শহরে যারা নিম্ন আয়ের মানুষ তারাও নেমে আসে।
ফলশ্রুতিতে মানে এক ধরনের মানে সর্বশ্রেণীর মানুষজন এই আন্দোলনটাতে সম্পৃক্ত হয়। আচ্ছা, আমি একটা বিষয় একটু ভিন্নভাবে জিজ্ঞেস করি। এই যে 9 দফা প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে এখন যিনি ডাকসুর জিএস এম ফরহাদ, তিনি 9 দফা প্রস্তুত করে দিয়েছেন এবং এটি আলটিমেটলি আব্দুল কাদেরের নামেই এটি মিডিয়া হাউসে গিয়েছে। কিন্তু এই মিডিয়া হাউসে এটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি যে জীবন মৃত্যুর একটি ঝুঁকি নিয়ে আপনি যে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমাদের দেশে এই গত 1 বছরে কিন্তু এটি সেই অর্থে আমরা কোনো রিকগনাইজেশন কিন্তু দেখিনি আপনাকে নিয়ে। আপনার কি আসলে কখনো মানে আফসোস হয় বা কোনো মানে শূন্যতা মনে হয় যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে 9 দফা পৌঁছে দিলাম, কিন্তু আপনাকে তো সেই অর্থে রাষ্ট্র কিংবা কেউ আসলে স্বীকৃতি দিল না? এটি নিয়ে কি আপনার কখনো আফসোস কিংবা কখনো কি মনে হয়েছে যে আসলে মানে আমি আসলে আমার প্রাপ্য সম্মানটুকু পাইনি? এটা সত্যি বলতে এরকম কোনো আফসোস আমার মধ্যে নাই। কারণ আমরা গত 17 বছর যে লড়াইটা করেছি, শত শত ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন, মানে তাদের স্বীকৃতি আসলে কে দেবে? আমি ছোট্ট একটা কাজ করছি মিডিয়া হাউসগুলোতে এটা পৌঁছে দেওয়া, কিন্তু ধরেন আমার মহানগরীর আব্দুল্লাল তাহির শহীদ হয়েছে। আব্দুল্লাল তাহির ছিল আমাদের মহানগরীর একটা থানার সেক্রেটারি, সাংস্কৃতিক থানা উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সেক্রেটারি ছিল। তাহিরের বাসায় ওর মা আছে, তাহির তার মায়ের খরচ সে দিত। তাহির কি করত? তাহির হচ্ছে ফুটপাথে আতর বিক্রি করত। এই যে ফুটওভার ব্রিজে দেখবেন যে অনেক আতর বিক্রেতা থাকে। তাহির হচ্ছে আতর বিক্রি করতো ফুটওভার ব্রিজে দাঁড়ায়। সেখান থেকে সে যে টাকা পেত সেটা নিজে চলতো। সে গ্লাস অ্যান্ড সিরামিক্সের স্টুডেন্ট ছিল এখানে ঢাকা তেজগাঁওতে, এটা ঢাকা পলিটেকনিকের পাশেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে সে তার মায়ের খরচ দিত, তার মাকে নিয়ে সে দেশের নানান জায়গায় ঘুরতে যেত। আমার আফসোসের জায়গা হচ্ছে আমার আব্দুল্লাল তাহিরই তো স্বীকৃতি পেল না। এমনকি সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে সরকার শহীদদের একটা তালিকা প্রণয়ন করে, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আব্দুল্লাল তাহিরের নাম বাদ দেওয়া হয়। সো আমি নিজে আসলে কে যে ছোট্ট একটা কাজে স্বীকৃতি পেলাম না, শত শত শহীদরাই তো স্বীকৃতি পায়নি। বা ধরেন ঝিনাইদহের ছাত্র শিবিরের কর্মী সোহান, যাকে হত্যা করার পর তার চোখ উপড়ে ফেলা হয়, তার হাত পা কেটে ফেলা হয়, সে এই সোহানের স্বীকৃতি কই? তার স্বীকৃতি কে দেবে? সো আমরা আসলে নিজে কি পেলাম বা নিজে কতটুকু পেয়েছি বা পাবো সেটা কখনো ভাবি নাই। যদি আমরা ভাবতাম তাহলে জুলাইতে এভাবে মাঠে নামাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের মধ্যে এই প্রেরণাটা ছিল বা এই জেদটা কাজ করছে যে আমার ভাই ফয়সাল আহমেদ শান্তকে যে শহীদ করছে, আমার ভাই আবু সাইদকে যে খুন করছে, তাকে আমরা থাকতে দেব না। সো ওই জায়গায় ব্যক্তিগত স্বীকৃতি, ব্যক্তিগত রিকগনিশন এটা খুব বেশি আসলে কাজ করে নাই। সো এই যে আব্দুল্লাল তাহিরের মা এখনও তাহিরের স্বীকৃতি পাওয়া যায় নাই, এখনও হচ্ছে আমাদের শত শত শহীদের স্বীকৃতি পাওয়া যায় নাই, এখনও যে আমাদের বহু ভাইয়েরা গুম অবস্থায় আছে, রাষ্ট্র তো এটা স্বীকৃতিই দিল না। সো ব্যক্তিগতভাবে আমরা কি করলাম না করলাম, আমি এই জায়গায় ভাবলে নিজেকে মাঝে মাঝে ব্যর্থ মনে হয় যে আমি আমার ভাইদের স্বীকৃতি আনতে পারলাম না, শহীদদের স্বীকৃতি, যারা গুম হয়েছে তাদের স্বীকৃতি। সেই জায়গায় আসলে নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া বা কী পেলাম না পেলাম এটা খুব বেশি আসলে সেটা কাজ করে না। না, সেটা আপনার জায়গা থেকে আপনি হয়তো আপনার বিনয়ের জায়গা থেকে আপনি বলবেন, কিন্তু আমরা মনে করি যে রাষ্ট্রের জায়গা থেকে আসলে এই স্বীকৃতিটুকু দেওয়া উচিত। এটি আসলে আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সঠিক ইতিহাসকে ধারণ করবার জন্যই, সঠিক ইতিহাস সংরক্ষণ করবার জন্যই আসলে এই স্বীকৃতিটুকু রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। শাকিল ভাই, আপনারা যেভাবে আসলে জুলাইয়ের অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে আসলে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, এটি একটা অবিশ্বাস্য ঘটনা ছিল নিশ্চয়ই এবং নিঃসন্দেহে। তা না হলে আসলে হাজারো লাখো মানুষ কিন্তু শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে আপনাদের এই আন্দোলনের মধ্য দিয়ে। আমি একটু আবারও আসতে চাই আপনার ব্যক্তি জীবনে। আপনি আন্দোলন পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে কাইন্ড অফ স্বপ্নের একজন লিডারে পরিণত হয়েছেন।
সাধারণ শিক্ষার্থীরা আশা করেছিল আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংস্কার করবার লক্ষ্যে যে ডাকসু হতে যাচ্ছে সেই ডাকসুতে আপনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু আপনাকে ডাকসুর কোনো প্যানেলেই দেখা যায়নি কেন, আসলে একটু জানতে চাচ্ছি। আসলে ডাকসুতে নির্বাচন করা বা না করা এটা আমাদের সাংগঠনিক একটা সিদ্ধান্ত ছিল। ডাকসুতে তো পদ সংখ্যা খুব লিমিটেড, এখানে প্রত্যেকটা পদে মানে বিকল্প প্রার্থী দেওয়ার মতো আমাদের আরও বহু ক্যান্ডিডেট ছিল। তো সেই জায়গা থেকে আসলে সংগঠন যাকে যোগ্য মনে করেছে সে নির্বাচন করেছে। আমরা আবার ডাকসুর আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছিল, এটা নির্বাচন পরিচালনা কমিটি ছিল, সেই কমিটিতে আমরা ছিলাম। আমরা পুরোপুরিভাবে নির্বাচনটা পরিচালনা করা, কোথাও কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সলভ করা, সব কিছুতে আমরা ছিলাম। সো আমরা নির্বাচনে প্রার্থী না হলেও ডাকসুতে আসলে ওতপ্রোতভাবে আমরা ছিলাম। আচ্ছা, এই যে ডাকসুর যে রেজাল্ট হলো, আপনারা নিজেরাই কি কখনো আসলে কল্পনা করেছিলেন যে এমন একটি রেজাল্ট হতে পারে? আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ডাকসুতে ভালো করব। সে আলোকে আমাদের যে প্রার্থী সিলেকশন যেভাবে হয়েছে, একদম বাই নেম যদি আপনি দেখেন, আমাদের প্রত্যেকটা প্রার্থী এত বেশি যোগ্য ছিল যে তার অন্যান্য প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে তাদের আসলে আমাদের প্রার্থীর বিকল্প হিসাবে তারা জিতে আসার মতো অতটুকু ক্যাপাসিটি আসলে কারোই ছিল না। এই জায়গা থেকে আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইলে ছাত্র শিবির একটা অভাবনীয় রেজাল্ট করতে পারে। কিন্তু আমরা যত বেশি পরিমাণে ভোট পেয়েছি এটা আসলে আমাদের চিন্তার চাইতে অনেকটা বেশি। সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, তারা যেভাবে ছাত্র শিবিরের সমর্থিত এই প্যানেলকে ভোট দিয়েছে, এটা আসলে আমাদের যে বিবেচনা বা আমাদের যে হিসাব সেটার চাইতে অনেক বেশি ছিল। ডাকসুর পরে আমরা জাকসুতেও কিন্তু সেমভাবে দেখলাম যে অবিশ্বাস্য, যেখানে আসলে শিবিরে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না, শিবিরের পরিচয় দেবার তো দূরের কথা, তারা সেখানে নিষিদ্ধই ছিল অনেক বছর পর্যন্ত, প্রায় 3 দশকের কথা শোনা যায় যে তারা সেখানে নিষিদ্ধই ছিল। সেই জায়গাতে এমন ভূমিধস বিজয়ের গল্পগুলো যখন আসে, তখন আসলে এর কারণ হিসেবে আপনারা কি ফাইন্ড আউট করেন যে আসলে কেন, ঠিক কোন কারণে সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে এভাবে পছন্দ করছে? এটা হচ্ছে আসলে মানে সত্যের এমন একটা শক্তি থাকে যেটা একটা উন্মুক্ত পরিবেশে, বাধাহীন পরিবেশে সবাই সত্যকে গ্রহণ করে নেওয়ার একটা তাড়না সবার মধ্যে থাকে। ডাকসু এবং জাকসুতে এটাই হয়েছে। শিবিরকে যদি আপনি প্রকাশ্যে কাজ করতে দেন, শিবিরকে যদি আপনি নানান রকম ট্যাগিং, নানান রকম অপবাদ দিয়ে দমন করে না রাখেন, তাহলে শিবির যে সত্যের রাজনীতি করে বা শিবির যেই সত্যের কথা বলে, এটার আমাদের যে মূল দাওয়াত, এটা যে কাউকে প্রভাবিত করতে বাধ্য। কারণ আমরা তো সো কল্ড অন্যান্য দলের মতো সেকুলার রাজনীতি বা হচ্ছে যেটা ধরেন হল দখলের রাজনীতি, জবরদখলের রাজনীতি, জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, ভাইয়ের পেছনে ঘোরা, স্লোগান দেওয়া, এই জিনিসগুলো যেহেতু আমাদের মধ্যে নাই, শিক্ষার্থীরা এটা খুবই পছন্দ করছে। এবং শিবিরের যেই নৈতিক মান, শিবিরের যেই স্বাভাবিকভাবে আমাদের সংগঠনের অভ্যন্তরীণ যেসব চর্চা, আমরা যখন পাবলিক লাইফে আসছি, আমাদের অভ্যন্তরীণ চর্চাটা যখন পাবলিক হচ্ছে, তখন এটা শিক্ষার্থীদেরকে দারুণভাবে প্রভাবিত করছে। শুধু মানে ডাকসু জাকসু না, আমাদের প্রত্যাশা বাংলাদেশের যতগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেকটাতে আমরা এরকম এর চাইতে আরও ভালো রেজাল্ট করতে পারবো। সামনে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আছে, ইনফ্যাক্ট এই মাসেই সেগুলো হতে যাচ্ছে, আমরা সেই জায়গাতে আপনাদের প্রত্যাশা কি? আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা পূর্ণ প্যানেলে জিতব। কারণ হচ্ছে আমরা জুলাইয়ের পর থেকে, 5 আগস্টের পর থেকে গত 1 বছরে প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের যে আমাদের গঠনমূলক যে কার্যক্রম, শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রম, সেটা আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে জারি রেখেছি। এবং শিক্ষার্থীদের কাছ থেকে যে ন্যাচারাল ফিডব্যাক, এটা আসলে অবিশ্বাস্য। এটা যারা সরাসরি মাঠে কাজ করে না তারা বুঝতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এটা পেয়েছি, জাহাঙ্গীরনগরে পেয়েছি। আমাদের বিশ্বাস রাজশাহী এবং চট্টগ্রামও শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত সাড়া, সেটা নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে সেটা দেখব। আচ্ছা, একটা বিষয় জানতে চাই ডাকসু নিয়ে, সেটি হচ্ছে ডাকসুতে যে ইশতেহারগুলো ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা শিবিরের পক্ষ থেকে, সেই ইশতেহারগুলো শিবির
মানে ওটা কি আসলে বাস্তবায়নযোগ্য ইশতেহার, না জাস্ট আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার, একটি ইশতেহার দিয়ে দেওয়া, একটি ম্যানিফেস্টো দিয়ে দেওয়া, সেটি জাস্ট একটা দিয়ে দেওয়ার মতো হয়েছে? কোনটা আসলে? এটা তো নিশ্চয়ই কাজের মাধ্যমে দেখবেন আপনারা। জাস্ট এতটুকু বলি যে আমাদের শিবিরের আমাদের যে রেগুলার কাজ, এর মধ্যে আমরা ডাকসুতে যে ইশতেহার, তার চাইতে অনেক বেশি কাজ আমরা করেছি। আচ্ছা। ইভেন ফ্যাসিবাদের আমলে যখন আমরা প্রকাশ্যে কাজ করতে পারতাম না, আমরা তার চাইতে বেশি কাজ ঢাকা ইউনিভার্সিটিতে আমরা করেছি। মানে অপ্রকাশ্যে থাকতেই? হ্যাঁ, আপনারা এবার কোরবানিতে দেখেছেন আমরা সেখানে গরু জবাই করেছি, লোকজনকে খাইয়েছি। এটা আমরা প্রত্যেক ঈদে করেছি। ইভেন হাসিনার আমলে প্রত্যেকটা হলের প্রত্যেকজন কর্মচারী, কর্মকর্তা, ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা থাকে প্রত্যেককে খাওয়ানো। মানে এবার তো আমরা জাস্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘটা করে করেছি। অন্যান্যবার লোকচক্ষুর অন্তরালে আমরা প্রত্যেকবার এই কাজগুলো করে থাকি। সো ইফতার বিতরণ থেকে শুরু করে সব কিছু, আমাদের যা কিছু কার্যক্রম এবার যা প্রকাশ্যে দেখা যাচ্ছে, এটা কখনো বন্ধ ছিল না। আমাদের ইশতেহারে যেটা আসছে সেটা আমাদের দৈনন্দিন কাজের একটা পার্ট। সো আমার বিশ্বাস এটা আমাদের প্যানেলের যারা বিজয়ী হয়েছেন তারা যদি প্রশাসনের সর্বোচ্চ সহায়তা পান, নির্বিঘ্নে কাজ করার সুযোগ পান, এটা শতভাগ বাস্তবায়নযোগ্য। জনাব শাকিল, আমরা আমাদের পডকাস্ট একটু শেষ করতে চাই। আপনি জুলাই নিয়ে আমাদেরকে আসলেই স্মৃতিকাতর হবার মতোই গল্প বললেন, এবং জুলাইয়ের যে স্মৃতি রোমন্থন করলেন, এটি নিশ্চয়ই যে কোনো হৃদয়বান এবং বিবেকবান মানুষকে আসলে কাঁদাবে, এবং একই সাথে আমরা শিহরিত হই। আমরা আসলে সত্য এবং সুন্দরের পক্ষে আমরা আবারও উৎসাহ পাই। আমি সর্বশেষ আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, তাহলে আমি সেটি একটু শুনতে চাই। জি, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটাই যে আমরা জুলাইয়ের মাধ্যমে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যেন জুলাইকে কখনো ব্যর্থ হইতে না দিই, আমরা যেন জুলাইকে হারিয়ে যেতে না দিই। 1971 সালের পর আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ শুধুমাত্র বঞ্চিতই হয়েছে। নানান দল, নানান গ্রুপ তারা বারে বারে ক্ষমতায় এসছে, কিন্তু কেউ আসলে কখনো দেশের কথা ভাবে নাই। জুলাইয়ের পরও আমরা চাই না এটা অব্যাহত থাকুক। আমাদের জুলাই বেঁচে থাকুক, আমাদের শহীদেরা বেঁচে থাকুক। শহীদের যেই বিশাল রক্তের ঋণ আমরা বহন করছি, এই বোঝা আমরা যেন সফলভাবে পূরণ করতে পারি, এটা যেন আমরা গন্তব্যে পৌঁছে দিতে পারি। বাংলাদেশটাকে সত্যিকার অর্থে একটা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলা হিসাবে আমরা গড়ে তুলতে পারি। সবার কাছে এই কথাই থাকবে আমার। অনেক ধন্যবাদ শাকিল। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রদর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন রেজাউল করিম শাকিল, যিনি জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটগুলোতে তিনি তার নেতাকর্মীদের সহ নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি জীবনের ঝুঁকি নিয়ে 9 দফা বিভিন্ন মিডিয়া হাউসে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তার মাঝে সেই স্বীকৃতি না পাওয়ার কোনো আক্ষেপ নেই, কোনো আফসোস নেই, বরং তিনি এখনও পর্যন্ত জুলাইয়ে যে প্রায় 2000 শহীদ জীবন দিয়েছিলেন তাদের নিয়ে ভাবছেন, জুলাই যারা আহত হয়েছেন তাদের নিয়ে ভাবছেন, এবং একটি সমৃদ্ধ, সুখী এবং নিরাপদ বাংলাদেশ কিভাবে গড়া যায় সেটি নিয়ে তিনি কনসার্ন রয়েছেন। সুপ্রদর্শক, আমাদের এই পুরো অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।